ডক্টর তাপস কুমার রচিত, যাত্রাচার্য হেমন্ত ব্যানার্জি সম্পাদিত, নির্দেশিত ও অভিনীত প্রীতি আজ্ঞা পালনের লাগে সস্তায় প্রেম কিনেছি, অভিনয় নয় পূর্ণ বাস্তব। শহর থেকে বউ এনেছি, শহর থেকে বউ এনেছি, শহর থেকে বউ এনেছি। বকুল আর চাপা, চাপার বকুল, যেন একই বৃন্তে দুটি ফুল। আমার বোন চাপা যেন আমাদের সীমা নেই। তাই তো আমার আর ধ্রুবদার ভালোবাসার একমাত্র সাক্ষী আমার বোন চাপা। তাই তো আমার বোন চাপা আমাকে সব সময় যখন তখন আমাকে জড়িয়ে ধরে বলে, দিদি তো ধ্রুবদা যখন আমার জামাই বাবু হয়ে আমাদের বাড়িতে আসবে না, তখন আমি তোকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, শুধু এই বকুলের মতো গায়ে রাখলে চলবে না, কিন্তু এই চাপার মতো গায়ে রেখে বলতে হবে কোন ফুলের গন্ধটা বেশি মিষ্টি, চাপা না বকুল। এই চাপা, আবার তুই অসভ্যতা কথা শুরু করে দিয়েছিস। অসভ্যতা নয় রে দিদি, অসভ্যতা নয়। আরে কথাই বলে না, শাড়ি হচ্ছে আধা ঘরবাড়ি। তাই তুই যদি ধ্রুবদার ঘরবাড়ি হোস, তাহলে আমি শাড়ি অর্থাৎ আধা ঘরবাড়ি। আচ্ছা, তোর মুখে কি কিছু আটকায় না? ধ্রুবদার সঙ্গে আমার বিয়ে হলে তো সে হবে তোর জামাইবাবু। আচ্ছা, নিজের জামাইবাবু সম্পর্কে এসব কথা বলতে তোর লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? আরে শোন, আমার তো মনে হয় ধ্রুবদাকে দেখলেই 3 রাত এমনি করে বুকে একেবারে জড়িয়ে রাখি। কি বলে তুই? তাই তো, তাকে জানিস দিদি, তুই বড়ই ভাগ্যবতী রে, তুই বড়ই ভাগ্যবতী। আমি যদি ধ্রুবদার মতো স্বামী পেতাম না, তাহলে এমনি করে বুকে জড়িয়ে রেখে বলতাম, জানিস তুমি মনে মনে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছে, জানো? হ্যাঁ, বসিয়ে দিলাম। কারণ আমার দিদি যখন আপনার প্রেমের দীক্ষায় একেবারে সিদ্ধি লাভ করে বসে আছে, তাহলে আজই হোক আর কালই হোক আপনি আমার জামাইবাবু হবেনই হবে। দেখেছেন দেখেছেন জামাইবাবু, আপনার সামনে দিদি আমাকে কেমন হিংসা করছে। কিরে দিদি, তোর খুব হিংসা হচ্ছে তাই না? বুঝলি চাপাতে যাবে এখান থেকে। আর তোমার দিদির হিংসা হলে আমার কিন্তু এতটুকু হিংসা হচ্ছে না চাপা, কারণ কথাই আছে শালি আধা ঘরবাড়ি। তাই তোমাকে এই মুহূর্ত থেকে আমার আধা কিনে প্রমোশন দিয়ে একেবারে আধা কিনে। দেখুন দিদির মুখটা না কেমন লজ্জায় লাল হয়ে গেছে। আর শোন দিদি, শোন, তুই একদম ভয় পাস না। তাছাড়া তুই তো আমার মনের সব কথা জানিস, তাই না? জামাইবাবু শুনুন না, আমার দিদির মুখটা লজ্জায় রাঙা হয়ে গেছে, তো তাই আপনি ওকে একটু সামলে না, আমি এক্ষুনি আসছি। কেমন চাপা একটা খুশি বাঁধন না বন্যা। আচ্ছা, আর সেই বন্যায় যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায়, তখন আমি বলি, কি তুমি বলো গো? হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে 2 ফুল, জানো একে বলতে 2টি কুসুম, চাপা আর আমার তোমার বাবু তার ভালোবাসার গন্ধে তোমার হৃদয় ভরাতে পেরে আসছে ধন্যা। আমি অপরূপা, তুমি অনন্যা, তুমি আমার নিস্তব্ধ জীবনের মাঝে চির চিন্ময়ী প্রতিমা। আমি
যদিও তুমি আমাকে আজ প্রথম ধরা দিলে। আবেগ নয় গো, আবেগ নয়, এ আমার অধিকার। তোমার অধিকারে আমার সর্বাঙ্গ শরীর চুরি কিসের কম্পন? আমার বধূ মিলনের মাঝি, এ তোমার প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণ আমি সাড়া দেবো বকুল, তোমার আমন্ত্রণ আমি সাড়া দেবো, তবে আজ নয়। যেদিন তোমার আমার প্রেমকে সার্থক করতে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো ভালোবাসার পবিত্র সিঁদুর, সেই সৌভাগ্য যেদিন তোমার আমার প্রেমকে সার্থক করতে তোমাকে 7 পাকে বেঁধে আমি আমার ঘরে নিয়ে যাব, সেই দিন তোমাকে আমি আমার অধিকার দেবো বকুল। ধ্রুবদা, সেই সৌভাগ্য কি আমার কোনোদিন হবে? তুমি যেদিন বলবে, তুমি যেদিন বলবে, আমি তোমাকে সেই দিন স্বীকৃতি দিতে রাজি আছি বকুল। ধ্রুবদা, ধ্রুবদা, তুমি তো আমার জীবনের একমাত্র সত্য বকুল। আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 5 বছর আগে ওই শান্তিনিকেতনের পোস্ট মেলায় তোমার সাথে আমার প্রথম পরিচয়। তারপর তোমার পরিচয়ের টানে, তুমি তোমার বাবা মায়ের কাছে যে শিক্ষা পেয়েছো সেই শিক্ষার টানে আমি বারংবার এই গ্রামে ছুটে আসি বকুল। আর আমি পেতে চাই তোমার অকৃপণ ভালোবাসা, আর তোমার অকৃপণ ভালোবাসাই তো আমার জীবনের একমাত্র শক্তি বকুল। আর সেই সত্য যদি কোনোদিন হারিয়ে যায়, সেদিন তোমার এই ধ্রুব, সেদিনে তোমার এই ধ্রুব চিরতরে হারিয়ে যাবে বকুল। ধ্রুবদা, ধ্রুবদা, তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো। না না না, আমি আর একটা মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। তোমাকে এই মুহূর্তে স্বীকৃতি দিয়ে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো বকুল। ধ্রুবদা, ধ্রুবদা, আমি বলছি আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপরে তাহলে এই যে ধ্রুবদা, মা মঙ্গলচন্দ্রের সিঁদুর, এই সিঁদুর দিদির স্মৃতিতে পরিয়ে দিয়ে আপনি দিন তার স্বীকৃতি সিঁদুর। যদি কেউ কোনোদিন আপনাদের ভালোবাসা ভালোতে চায়, তাহলে এই সিঁদুরই আপনাদের সম্পর্ককে নিবিড় করে আঁকড়ে ধরবে। চাপা, বেশ, তবে তাই হোক চাপা। নাই বা হলো মালা বোতল, নাই বা হলো মন্ত্রাচ্চারণ, আমি এই মা মঙ্গলা চণ্ডীর সিঁদুরকে নিয়ে এই আমার জনগণকে সাক্ষী রেখে বকুলকে আমি এই মুহূর্তে বিয়ে করলাম। কেন না, কেন না, কেন না? তুমি করো না, তোমার বাবা মা শুনলে তোমাকে যে ধিক্কার দেবে, তোমাকে তিরস্কার করবে। আরে বোকা, আমি জানবো ওটা আমার জীবনের একমাত্র পুরস্কার। তোমার হয় না, তোমাকে যে ধিক্কার দেবে। না দিদি না, মেয়েটা কি করবে তা আমি জানি না। তবে যুবক ছোট ভাই নক্ষত্র, তোমার মতো দেবী প্রতিভাকে এই ব্যানার্জি বাড়ির অর্ধনাথকে ঘুরে নিয়ে গিয়ে তোমার শ্বশুরের পেটে স্বর্গে প্রতিষ্ঠা করবে। কি ব্যাপার? তুই এখানে কি করছিস? বুঝতে পারছি না জামাইবাবু, এটা শেয়ালে শেয়ালে কোলাকুলি। তুমি যেমন বকুলদের ভালোবাসা চাইছো, তেমনি আমি চাইছি বকুলদের ছোট করে এই চাপাকে আমাদের কাবুলি বাড়ির ছোট বউ করে নিয়ে গেছে। ঠিক করেছিস তো ভাই, ঠিক করেছিস। এই নবী স্বার্থপর দুনিয়াতে এখনো যদি কোনো সত্য বলে কিছু আছে, তার নাম ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যই তো মানুষ বাঁচে। আর সেই ভালোবাসাকে রক্ষা করতে, সেই ভালোবাসাকে রক্ষা করতে আমি আমার ভালোবাসা বকুলকে আজকে মা মঙ্গলা চণ্ডীর সিঁদুর দিয়ে এই মুহূর্তে বিয়ে করে নিলাম। এ কি করলে ধ্রুব? আমার অজান্তে আমার মেয়েকে তুমি আপনি আপনি আমাকে ক্ষমা করবেন মাস্টার মশাই। আমি আমার কর্তব্য রক্ষার তাগিদে এবং আমার ভালোবাসাকে রক্ষা করতে আপনাকে না জানিয়ে আপনার মেয়ে বকুলকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। ভালোবাসাকে রক্ষা করতে তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না ধ্রুব। বাবা, ধ্রুবদা আর দিদি চিরদিদিকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ বাবা, তাই যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে শাস্তি দাও বাবা। তবে আমার অনুরোধ বাবা, আমাদের এই চিরন্তন পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা। ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধ আমার নেই রে মা। তবে আমার ভয় হয় ধ্রুবর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপকে ঠিক মানাবে তো রে মা। আকাশের চাঁদ যখন মাটির পৃথিবীতে নেমে এসেছে, তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে তাকে বরণ করে নিয়ে যাচ্ছে মাস্টারমশাই। তাকে আপনি বরণ করে নিশ্চয় বরণ করবো। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষার আদর্শ ধ্রুব তারা। আর সেই ধ্রুব যখন স্বেচ্ছায় আমাকে কন্যা দায় থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে, বাবা! এ কি আমার কম সৌভাগ্য রে মা? বাবা! এ কি আমার কম সৌভাগ্য? মাস্টার মশাই,
তবে আমি এক অবসর প্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক, তোমার যথাযোগ্য যৌতুক হয়তো আমি দিতে পারবো না বাবা, তবে আমি স্বেচ্ছায় যতটুকু দিতে পারবো সেটাই তুমি খুশি মনে গ্রহণ করো বাবা। না আমার সমস্যা না, এই 21শ শতাব্দীর মানুষ হয়ে আমরা এখনো যৌতুক নেই। আমরা ছোট লোকের মতো একটা মেয়ের ঘরে গিয়ে যৌতুক চাই, কিন্তু আমাদের কোনো যৌতুক চাই না বাবা। আপনি শুধু আমাদেরকে প্রাণ দ্বারা আশীর্বাদ করুন, আমরা যেন আপনার আশীর্বাদ পেয়ে সামনের পথটা সুন্দরভাবে চলতে পারি বাবা। আমি প্রাণ করে আশীর্বাদ করে তোমরা চির সুখী হও। সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলে সামাজিক অনুষ্ঠান আর লোকাচারের কি করে আমি আগামী সপ্তাহে তোমাদের দেব আনুষ্ঠানিক বিবাহ। ও দাদা ভাইরা, আরে ও দিদিরা, শুনলেন তো? আগামী সপ্তাহে হবে আমার এই দিদির সাথে জামাইবাবুর বিয়ে। না 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 না, আরে আসল বিয়ে তো আজকেই হয়ে গেছে, তাহলে কি হয়েছে? তবে আমার আগামী দিনে কিন্তু আপনার সবাই আসবেন, কেমন? আর এসে আমার দিদি আর জামাইবাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, চাপার আজকে আনন্দের সীমা নেই। আমারও কি কম আনন্দ হচ্ছে? আমার এতদিনের ভালোবাসা, এতদিন গোপনে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসাকে আজ আমি নিজের করে পেলাম। কিন্তু আজ আমার ভীষণ ভয় করছে গো। তোমার বাবা মা যদি আমাকে অস্বীকার করে? এত সুন্দর চাঁদপোনার মুখ দেখে একজন নিঠুর মানুষের মন ভরে যায়। আর আমার মা বাবা তো মাটির মানুষ, তারা তোমাকে ঠিক মেনে দেবে। তাছাড়া আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার আগে আমি বাড়িতে যাবো, আমি মা বাবাকে বলবো, মা আমি গোকুলকে ভালোবাসতাম, আমি গোকুলকে বিয়ে করেছি। আমি মা বাবাকে বুঝিয়ে বলবো, আমার ভাইদের বুঝিয়ে বলবো। তারা যদি বুঝে তো ভালো, যদি না বুঝে তো আমি তাদের পায়ে পড়ে দেওয়ার জন্য। কি বলছো তুমি? এই দেখো মায়ের নাম দিলাম, দেখো বাবা কি বললে মা? তুমি আসতে তুমি যত বাড়ি যাবে বাবাকে আসতে আসতে পারবা। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। বকুল আমার বাবা অসুস্থ, আমার বাবা মৃত্যু সজ্জায়, আমার বাবা মৃত্যুর সময় কিছু অঘটন ঘটে যেতে পারে। বকুল তুমি একটু সময় অপেক্ষা করো, কারণ তোমাকে যদি আমি এখন নিয়ে যাই, যদি বাবার কিছু অঘটন ঘটে যায় আমি সেটা ক্ষমা করতে পারবো না। তাই তুমি একটু কিছুদিন এখানে থাকো। আমার বাবার শরীর ঠিক হলে শোনো আমার বাবার শরীর ঠিক হলে আমি আসবো। আমি তোমাকে বিয়ে করেছি, আমি তুমি আমার স্ত্রী। আরে বাবা আমি তো তোমাকে বিয়ে করেছি, তোমাকে আমি আজ কথা দিয়ে যাচ্ছি বকুল। পৃথিবীর যে কোনো প্রান্তে আমি থাকি, আমার মন শুধু তোমার জন্য কাঁদবে। আজ থেকে তুমি আমার মেয়ে, আর আমি তোমার স্বামী। কোথায় গেলে গো? আমার যে ভীষণ ঘুম পাচ্ছে। আমি তোমার কাছে ঘুমাবো না। ছোট
একটা বছর পর্যন্ত আমি ধরিয়ে দিলাম। এরপর আমার বন্ধু ভাই সলের বলে 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 আমার আমি দিয়ে দেব আমি আজ আমি সম্পূর্ণভাবে হাসিল করে দিয়েছি। চলো খেতে এ কি বস, মেয়েটাকে মেরে ফেললেন? আমি তোকে দেবো না রমজান, তুই আমার কর্মচারী, আমি যা বলবো তোকে তাই করতে হবে। ওপরে বস। লাস্ট থেকে গঙ্গার জলে ভাসাতে পারলে তোকে আমি পুরো 10,000 টাকায় দিই। লাস্ট থেকে গঙ্গায় ফেলার মুহূর্তে এদের করে দেখে তাকিয়ে দেখিস যেন কাক পক্ষীতে উঠে না পায়। কথাটা ইয়েস বস। আমি কিছুতে বড়টাকে রাজি করতে পারলাম না। তাহলে কি হবে না? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটা কি পূর্ণ হবে না? সত্যি যদি বাবার কিছু একটা অঘটন ঘটে যায়, বাবার আত্মা কি স্বর্গে গিয়েও শান্তি পাবে না? তবে আমি বুঝতে পারছি মেয়েটা, কিন্তু কোনো কিন্তু নয় নক্ষত্র, কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার কথা ভেবে পাতৃপক্ষ দাদাকে না দেখে তাদের বিয়েতে রাজি হয়েছে। আমরা যদি এখন এই বিয়েটা ক্যান্সেল করি, আমাদের ফ্যামিলি সম্বন্ধে তাদের ধারণাটা কি হবে তা কি দেখেছিস? কিন্তু বড়টা কিছুতে এই বিয়েতে মত দিতে পারে না। কারণ সে কারণে থাক পর্দার কিছুতে এই বিয়েতে অমল করা উচিত হয়নি। পর্দায় বলে বড় পর্দার প্রতি বাবার একটা ইচ্ছে বা আবদার থাকতেই পারে। সেই ইচ্ছে বা আবদার পূর্ণ করার মতো মানসিকতা যদি পর্দার না থাকে, আমরা কি বড় করবো কেমন করে? কিন্তু বড়টাও তো একটা রক্ত মানুষের মানুষ, তার ইচ্ছা দরকার। ইচ্ছা নিচ্ছে আর ধর বাবার কিছু একটা হয়ে গেল, তুই কি পারবি বড়টাকে ক্ষমা করতে? আমরা কিন্তু কোনোদিন বড়টাকে ক্ষমা করতে পারবো না। আমার কিসে নিয়ে আলোচনা করছি? বড়টা তোমাকে বিয়ে করতেই হবে। অসম্ভব, অসম্ভব। আমার পক্ষে কোনো মতেই বিয়ে করা সম্ভব নয়। সম্ভব না হলে তোমাকে বিয়ে করতেই হবে। তুই কি বুঝতে পারছিস না? মেয়েটা বুঝতে না পারলো, আমি কিন্তু সবই বুঝতে পারছি বড়টা। তবু তবু তোমার কাছে নিরুপায় হয়ে বলছি, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটুকু তুই এ কথা বলছিস নক্ষত্র? আরে বাবা কেন বলবে না? তোমার বিয়ের তো সমস্ত ব্যবস্থা করাই আছে। তুমি মন্দিরের নিয়ে সমস্ত ব্যবস্থা আমার আছে। পক্ষে বিয়ে সম্ভব নয়। তুই যেমন ব্যবস্থা করে রাখ, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তার কারণ এই মুহূর্তে যদি আমি আমার পুকুরের সতর্ক সবার সাথে হয়ে ফেলবো, যদি আমি আমার কিছু ঘটে যায়, তুমি কেন আমাকে আমাদের পরিবারের ফেলে এত কিছু চোখ দিচ্ছে বাবা? ছোট থেকে না আমাকে মার করতে করে ফেলেছে। আর একদিকে আমার ভালোবাসা বকুল, আমি কই মনে মনে করে চাই খবর নিয়ে যাই, কিছু চাই পারি না। অসম্ভব। আমার বিয়ে সম্ভব। কেন কেন সম্ভব না? তুই আমাদের প্রথম সন্তান, সব থেকে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে আমরা তোকে বড় করে তুলেছি, তাই আমাদের প্রতি তুই কি কোনো কর্তব্য নেই? মাগো তোমার কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলি দিতে পারি মা, কিন্তু নিজের সত্যকে বলি দিতে পারি না মা। এটা সত্য। আমি বলো বড়টা বলো, কোন সত্যকে
বলো না, তুমি বলো, চুপ করে তুমি থেকো না। কোন শত্রুকে সামনে রেখে তুমি এই বিয়েতে এখন কি করছো? সে কথা তো মায়ের সামনে খুলে বলো। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। তোরা তোরা আমাকে ক্ষমা করিস। মাগো মাগো, তোমরা এই অবাকা শুভকে তোমরা ক্ষমা করো মা। তোমাদের কথা মতো আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় মা, সম্ভব নয়। দাঁড়া ধ্রুব, আমার শেষ কথা শুনে যা। আমার কথা রাখতে, তোর বাবার শেষ ইচ্ছাটা পূর্ণ করতে তুই যদি আমাদের কথা মতো বিয়ে না করিস, তাহলে মনে রাখিস কিন্তু তোর বাবার মরণ দেখার আগে আমার মরণ দেখো। তুমি আমাকে কি শোনাতে যাবো? এ কথা শোনার আগে আমার মৃত্যুর ব্যাপারে বাবা কেন কেন বেশ বেশ তবে তাই হবে। তোদের ইচ্ছার চোখে বাঁচতে চোখে বলে বলে সম্ভব। তোদের আদরের টাকা বেরিয়ে যা এই জীবনের আর আমার মানবিকতা টুকটুরে কাঁদো ওই মিথ্যা মায়া চড়ানো চালে। তবু তোদের কথা মতো শুধু তোদের খুশি করতে রে ভাই। তোদের ঠিক করা দিনে তোদের ঠিক করা মেয়েকে আমি বিয়ে করবো রে ভাই। অনেকদিন ছাড়া হলে চ্যানেল আমি বিয়ে করবো রে ভাই। আমি বিয়ে প্রোগ্রাম ছিল ঘন্টা ভাই ফটাফট এখানে শত্রু বর্তা যখন একবার বিয়ে আর কবে? দিচ্ছে, চল, আমরা এই করে না করি, দাদার বিয়ের ব্যবস্থা করি। বিয়ে নয়, মেয়েটা বিয়ে। কালকে? আমার মনে হয় কি জানো? কালকের দিক থেকে আমরা বর্তার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে অবশ্যই হয়েছিল। ফাঁসি দিয়ে দিলাম। ফাঁসি। এখান থেকে আমার চলে গেছে ফাঁসি, দাদার বিয়ে নিয়ে আমি কেন এত উঠে পড়ে লেগেছি, তাই তো? আরে বাবা, বিয়েটা করবে দাদা, কিন্তু ফুলসজ্জার ঘরে ঢুকবো আমি। কি ভাবছেন এত পাঞ্জাবি পাজামা পরে আমি হিরো? আরে নরেশ, কোনদিন সোজা হব না। আমি বাড়িটা সেই ভুলে রয়েছে। তাই তো দাদার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছি। কি বলছেন? আমি শুয়োরের বাচ্চা? কি বলছেন? এই শুয়োরের বাচ্চা না, আমার শুনতে হেভি ভালো লাগে। কি বলছেন? আমি ঘরের শত্রু বিভীষণ? ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ঠিক সরলতার সুযোগ নেওয়াটাই আমার কাছে কিন্তু ছোটবেলা থেকে চিনতে শিখেছি। মনিনী কখনো মিথ্যে বলতে ওস্তাদ, সালামি চরিত্রহীন পেশার আদর ঘরেই শিখেছি আমি সব শয়তানি। যত মেয়ে আছে তাদের শরীরটাকে সারা আমি ভোগ্য বস্তু বলে জানি। সবার সাথে করবো বেইমানি, নিয়েছি গলক ভাঙাবো। আমায় বলে বলুক আমি ঘরের শত্রু বিভীষণ। আমার আশার তরি একটু একটু করে এগিয়ে চলেছে সুখের মোহনায়। মাঝে মাত্র কয়েকটা দিন, তারপর কোন এক শুভলগ্নে আমার স্বপ্নের সাথীর হাত ধরে আমি এগিয়ে যাব এক স্বপ্নের জগতে। কিন্তু মাঝে এতগুলো দিন কেটে গেল, এখনো পর্যন্ত আমার ধ্রুবটা এলো না কেন? তবে কি আমি এসে গেছি বকুল। কে কে আমার বকুল নাম ধরে ডাকলে? আমি তোমার ধ্রুব। ধ্রুব, তোমাকে নিয়ে যেতে এসেছি। ধ্রুবদা, তুমি এসেছো? ধ্রুবদা, ছোট বোন হয়ে বড় দিদি
দিদির সঙ্গে মস্করা হচ্ছে। মস্করা নাই দিদি, মস্করা নাই। আমি শুধু তোকে পরখ করে দেখছিলাম যে তুই ধ্রুবদার প্রেমে কতখানি মগ্ন হয়ে গেছিস। হ্যাঁ, তবে শোন একটা কথা, আমার তো এখন মনে হচ্ছে তোর সামনে যদি কোনোদিন শেয়ার ডাকে তাহলে ধ্রুবদা ডাক দেবে, তুই সারা দিয়ে বসবি। আমার খাবে কিন্তু একদম মার খাবি। শোন না, তার জন্য তুই একদম ভাবিস না। দেখবি দেখবি ধ্রুবদা একদিন ডাকে, তখন ততদিন তোদের দেখা হয়নি, তোকে ভালোবেসে শুধু আসলে পুষিয়ে নেবে। আরে ছোট বড় হয়ে বড় দিদির সঙ্গে সব সময় অসভ্যতা বল, আর কখনো এমনি ভাবে অসভ্যতা করবি? বল বল। আমাকে ছেড়ে দে। আর হয় না তো ফালতু তো আমি ছেড়ে ছিড়িয়ে ফেলবো। বল আর কখনো অসভ্যতা করবি? বল। লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দেব না। কথা দিলাম চাপড়া চাপড়া দুষ্টু তেমনি বেশি, তাই তো দুষ্টুমি দেখতে আগে ভাগ গেলেও ওর কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। বাবা কি হয়েছে বাবা? ওরে মা, আমি একই শুনলাম। কি শুনেছো? তোকে ছেড়ে নাকি তুই অন্য মেয়েকে বিয়ে করছিস। না না বাবা, এ তুমি কি বলছো? না না না, তুমি ভুল শুনেছো। তুমি যা শুনেছো সব ভুল, মিথ্যা মিথ্যা মিথ্যা। মিথ্যা নয়, সত্যি। হ্যাঁ, ওই ধ্রুব নামের মানুষটা আমার দিদিকে যে ঠকিয়েছে, চাপাকে এই কথা বলছে, সেটা কি হয়েছে? চাপার কোনো দোষ নেই দিদি, কথাটা আমি চাপাকে বলেছি। পরিস্থিতি চাপে পড়ে তোমার ধ্রুবদা শহর থেকে এক বউকে বিয়ে করেছে। আমার সভ্যতা সদমা ধ্রুবতারা আর লোভে দেখা সাশ্রয় নিলে আমার আদর্শকে দু উপায়ে বাংলাদেশে আমার সঙ্গে প্রতারণা করলে মানুষ ওনার কারিগর হয়ে মানুষ চিন্তা যাবে। মানুষ চিনতে তোমাদের ভুল হলো। আমার কিন্তু এতটুকু ভুল হয়নি বাবা, তাই বলছি আমার ধ্রুবতা কখনোই হবে আমাদের সঙ্গে প্রতারণা করতে পারে না বাবা, প্রতারণা করতে পারে। হঠাৎ করে তোমার এত বিশ্বাস দিদি? যা চাচ্ছি বলেই তো এখনো আমি বেঁচে আছি ভাই, তাই তো বলছি ভাগ্যের বিড়ম্বনায় সত্যিই যদি আমার ধ্রুবতা আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি আমার প্রিয়জনকে দোষারোপ করবো ভাই। তবু ধ্রুবতাকে নেয় না। এখন কি করবি তুমি? আমি আমি আমার ধ্রুবতার কাছে যাচ্ছি, আমি আমার ধ্রুবতার কি বললে না? এত লোক ছেড়ে তুমি আমার দাদাকে যাবে? যাবো ভাই, যাবো, কারণ আমি নিজের চোখে না দেখা পর্যন্ত তোমাদের কারো কথা আমি বিশ্বাস করবো না। আমি কারো কথা বিশ্বাস করবো না। বাবা, তুমি আমায় অনুমতি দাও বাবা, আমায় অনুমতি দাও। আমি এক্ষুনি আজই আমি আমার ধ্রুবতার কাছে যাবো বাবা। বকুল, বাবা, আনুষ্ঠানিক বিবাহ না হলেও তোমরা তো সবাই জানো যে ধ্রুবতাই আমার একমাত্র স্বামী। সেই স্বামীর গর্ভতে যাওয়ার অনুমতি কি তুমি দেবে না বাবা? তুমি দেবে না? হ্যাঁ বাবা, হ্যাঁ, এই বেশেই আমি যাব, এই বেশেই আমি আমার
যাব। না, না। নাই বা বললাম নববধূর সাপ, নাই বা বাঁধলো শঙ্খ ছানা। আমি না পারি চুপি চুপি চলে যাব। আমি আমার লোলার কাছেই যাব। আমি আমি যাত্রাকে সেজেই থাকবো রে চাপা, যাত্রাকে সেজেই থাকবো। সবার উচ্ছিষ্ট পুড়িয়ে খেয়ে আমার এই প্রাণহীন জীবনটাকে আমি বাঁচিয়ে রাখবো। তবু আমার মনে এইটুকু সান্ত্বনা থাকবে যে আমি আমার স্বর্গ সমান শ্বশুর বাড়িতে আমি আশ্রয় পেয়েছি রে চাপা, আমি আশ্রয় পেয়েছি। না 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 বাবু না, তোকে আমি এভাবে যেতে দিতে পারি না রে মা। তোকে তোর চোখে জল ঝরলে যে আমি মনেও শান্তি পাবো না রে মা। আমি যে মনেও শান্তি পাবো না। না মাস্টারমশাই না, আপনি ভয় পাবেন না। এই দিদির জীবনের চরম পরীক্ষা, আর এই চরম পরীক্ষায় দিদির পথে আর কেউ না থাকলেও দিদি দিদির এই ছোট্ট ভাই নক্ষত্র আছে। আমার এই দিদি ও দিদিকে আহ্বান করে আমি এই বাড়ি থেকে নিয়ে যাবো তার চতুরের দিদি স্বর্গেতে। আমার অনুমতি দাও বাবা, আমার অনুমতি দাও। আমি যেন মৃত্যু আমার স্বামীর পাশে থেকে আমি যেন আমার স্বামীর সেবা করতে পারি। তুমি আমার আশীর্বাদ দাও বাবা। বল বাবা। বিয়ের পর মেয়েদের তো শ্বশুর বাড়িতে যেতে হয় রে, মেয়েদের তো শ্বশুর বাড়িতে যেতে হয়। তাই তোরা আমায় হাসি মুখে বিদায় দে। তোদের হাসিতে হাসি মিলিয়ে আমি হাসতে হাসতে আমার শ্বশুর বাড়ি আমি চলে যাই। আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। ময়না, ও গো, তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার সেই ছোট্ট হারিয়ে যাওয়া বোন ময়না, যে আমার মুখে প্রতি রাতে মুখ লুকিয়ে ঘুমাতো, তার সেই ছোট্ট ছোট্ট দোকানে হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা, হ্যাঁ দাদা, আমাদের মা কোথায় রে দাদা? কতদিন আমি আমার মাকে দেখিনি। আমি তখন ওই অন্ধকার আকাশের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতাম, ওই দেখো, ওই দেখ, ওই আকাশের মাঝে তারাদের মাঝে মিশে গিয়ে মা আমাদের কি সুন্দর মিটমিট করে হাসছে। তুই দেখতে পাচ্ছিস না বোন? তুই দেখতে পাচ্ছিস না? বোন আমার তখন বোকার মতো ওই অন্ধকার আকাশের দিকে অপলক চেয়ে লাগলো, আর ঝড় ঝড় করে কাঁদতো। আজ আর কাঁদে না, তোর বহিন ময়না একদম কাঁদে না, সে বিলকুল বন্ধ হয়ে গেছে। তুমি চুপ করো, সত্যি করে বলো, আমার বোন ময়না এখন কোথায়? আমি জানো তাকে আমি কতদিন দেখিনি। ওই শয়তান তার আদেশে তোমরা তাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে গেলে। তারপর থেকে আমি একটা দিনও দেখতে পেলাম না। আচ্ছা, তুমি তো তাকে দেখেছো? হ্যাঁ, আমায় নিয়ে যাবে সেখানে? আমি ওই দূর থেকে একটু চোখে বলো না নিয়ে যাবে। কিন্তু বিয়ে কোনো ফায়দা হবে না। কেন? কারণ তোর বহিন ময়নাকে তুই বিলকুল চিনতে তুমি ভীষণ বোকা। আমি আমার বোনকে চিনতে পারবো না, বোকা কোথাকে। আরে পারবি কেমন করে? তোর বহিন এখন বস্তাবন্দি লাশ হয়ে ভাসছে। তোর বহিন দাদা দাদা বলে বহুত চিৎকার করছিল। কথা তুমি আর বলো না, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ রে, আর বস্তার সারাশির মতো শক্ত হাত দুখানা দিয়ে তার গলাটা চেপে ধরলো, আর ছটফট করতে করতে কয়েক
সেকেন্ডের মধ্যে ময়না বিলকুল শান্ত হয়ে গেল। আর তখনই বস বলল, রমজান, এই লাশটাকে বস্তায় ভরে গঙ্গায় ফেলতে পারলে নগদ 10,000 টাকা বকশিস দেবে। আর সেই বকশিসের লোভে তোর বহিন ময়নার লাশটাকে আমি একেবারে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। এস করেছো গঙ্গায় ভাসিয়ে দিয়েছো। এবার আমার বোন ওই পবিত্র গঙ্গা ভাসতে ভাসতে ঠিক একদিন স্বর্গে পৌঁছে যাবে। আচ্ছা রমজান, তুমি তো আমার ময়দা খেতে গেছো, আর বুঝি সে কাঁদে না, আর বুঝি সে মা মা বলে চিৎকার করে না? চুপ! তোকে মা মা বলে কাঁদতে হবে না রে বোন। এবার থেকে তুইও মায়ের পাশে ওই তারাদের পাশে মিট মিট করে হাসবি, আর আমি দূর থেকে শুধু তোকে চোখের টাকা দেখবো আর বলবো, সে আমার বড় রমজান, তখন আমি কতবার বলেছি এই ভগবান ওকে চাবুক বলছি। চাবুকের কোনো প্রয়োজন নেই বস। এই পাগলের পাগলামি বন্ধ করতে আমার শক্ত হাত দুখানাই যথেষ্ট। এই পাগলা, চলে আয় বলছে। আমি যাবো না, আমি আমার বোন ময়নার কাছে যাবো। তোমরা যে তাকে ওই গঙ্গার পাড়ে ঘুম পাড়িয়ে রেখেছো, হঠাৎ করে তার যদি ঘুম ভেঙে যায়, তখন সে আমাকে না দেখতে পেয়ে সে যদি কান্নাকাটি করে, তখন তাকে কে কান্না থামাবে গো? হ্যাঁ বলে কে তার কান্না থামাবে? না 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 না, সেই ছোট থেকে অনেক কেঁদেছে, আর আমি তাকে কাঁদতে দেবো না। আমি আমার এই বুকের মাঝে তাকে আগলে রাখবো। ময়না, আমি আসছি রে বোন, আমি আসছি। তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না। সময় হলে আমি তোকে ঠিক ময়নার কাছে পৌঁছে দেবো। রমজান, তোকে ওর পৌঁছে দিয়ে ডাক্তার ইঞ্জেকশন দেবে। ওকে বস। না না না, ওই ইঞ্জেকশন তুমি আমাকে দিও না। ওই ইঞ্জেকশনের জ্বালা আমি যে সইতে পারি না দাদা। সইতে পারবি কেমন করে? ওতে যে বিষ ভরা আছে। কি বলে? তুমি আমাকে এইভাবে বন্ধু করে দিও না। আমি যে সুস্থ তুমি আমায় বাঁচতে দাও দাদা, দয়া করে তুমি আমায় বাঁচতে দাও। দেব তোকে আমি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবো, তবে তুই যদি আমাকে সাহায্যের জন্য একটু হাত চাপাবি। এখানে আর কাঁদতে হবে না রে। ওই অন্ধকার ঘরে বসে প্রাণ করে কান্দি। কঙ্কন আমার বাবার বৈমাত্র ভাব, আমার বাবার বিশাল সম্পত্তি, কিন্তু কি ভারী বিশাল সম্পত্তির অর্থের অংশ এই বৈমাত্র ভাইয়ের নামে বাবা ঋণ করে গেছে। আর সেই কথাটা জানতে পেরে আমার জীবনের প্রথম কদম আমার ভালোবাসার গোলাপ বিউটি আমার জীবন থেকে চলে
কিন্তু একাধিক যেন বিউটিকে সেটাই হবে তাই তো কিন্তু অভিমান হঠাৎ এক অভিযোগ হয়ে বলছে এই যে মশাই, আমার কথাগুলো কি তোমার কানে যাচ্ছে না? প্লিজ আরে স্কেচটা কমপ্লিট করতে দাও। কি বলে তুমি? লক্ষ্মী মেয়ের মতো আর একটা মিনিট তুমি চুপ করে থাকো। ইয়েস, ঠিক ওইভাবে রাগে অভিমানে তুমি আমার দিকে তাকিয়ে দেখো। রাগে অভিমানে তোমার সুন্দর মুখখানা আর কত সুন্দর হয়ে ওঠে। সেই ছবিখানা দেখে ফেলি। আচ্ছা নগদা, তুমি বারবার আমার ছবি কেন রাখো বলতে পারো? তোমার ছবি আঁকতে যে আমার বড্ড ভালো লাগছে মা। আমি শিল্পী, তাই তো আমার জীবনের সুন্দর স্মৃতিগুলোকে আমার জীবন তো ছবি করে সাজিয়ে রাখতে চাই। তুমি নিষ্ঠুর শিল্পী, তাই তো তোমার ছবির গোপন অভিমানের কথা তুমি বুঝতে পারো না। কিসে? কিসে বসে তুমি বলো? এসো না আজে সকাল জীবনে তোমাকে ছাড়া লাজে রাগা হলো কোনে বউ আজ মালা হবে আজ মালা হবে
ধারণাটা কোথায় যেন মিলিয়ে গেছে, আর আমার কোনো কষ্ট হয় না বুঝলে? সেটা ডাক্তারবাবু বলেছে বেশি কথা বলা তোমার এখন একদম চলবে না। অযথাই ভাবছো মমতা, আমার আর কিচ্ছু হবে না। ধ্রুব আমার এই রাস্তা বাঁচিয়ে দিয়েছে, আমি জানতাম ধ্রুব আমায় নিরাশ করবে না, কারণ ও যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশের একমাত্র ধ্রুব তারা। ওর বিয়েতে আমি খুব খুশি হয়েছি। শুধু খুশি নয় মমতা, জীবনে আমার একটাই সান্ত্বনা যে মৃত্যুর পূর্বে অন্তত পিতার কর্তব্যের একটা পালন করতে পেরেছি, আর আমার মরণকেও ভয় হয় না মমতা। এইসব অলক্ষণের কথা বলতে রেখো। ভাবছো কেন মমতা, ভাবছো কেন এত সহজে আমার মরণ হবে না? তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসার অটুট বন্ধন ছিন্ন করে যমরাজ এত সহজে আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি শুধু একটাই প্রার্থনা করি, আমি যেন এই সীমান্তে সিঁদুর নিয়ে অক্ষয় স্বর্গ লাভ করতে পারি। না করলে কি হয় মমতা? এই জীবনের রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে, প্রস্থানের পথটা যেটা আগে থেকেই খোলা থাকে মমতা। থাক না এসব কথা গো, থাক না। চলো এবার একটু বিশ্রাম নেবে, চলো। জানো তো আজ ধ্রুব ফুলসজ্জা, ও যদি এসে দেখে তুমি এত রাত না ঘুমিয়ে জেগে আছো, তাহলে ধ্রুবটা এসেই বলবে। কি বাবা, এত রাত পর্যন্ত আপনি জেগে আছেন? আপনার না শরীর অসুস্থ? অসুস্থ কোথায় রে ধ্রুব, আমি তো সম্পূর্ণ সুস্থ। আপনি মনের দিক থেকে সুস্থ হলেও শরীরের দিকে অনেক অসুস্থ আছেন, তাই ছেলে মানুষ করবেন না। আপনি চান নিজের রুমে বিশ্রাম নিন, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব, আজ যে তোমার ফুলসজ্জা, দুজনের প্রতি দুজনের অনেক কর্তব্য বাবা, আর সেই কর্তব্য পালন না করলে কোনো স্বামী আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না। তোর বাবার জন্য ভাবিস না, আমি তো আছি। যা বাবা যা, বৌমা হয়তো তোর জন্য অপেক্ষা করে আছে, যা। বেশ, তবে তাই হোক। তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি নতুন করে পথ চলা শুরু করব। হ্যাঁ, যা যা বাবা, যা যা। তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন কেন রমদা, আমাকে কেন খুঁজে বেড়াচ্ছ? আজকের দিনে তোমাকে তো বেশি প্রয়োজন গো। আমাকে প্রয়োজন? হ্যাঁ, আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই তো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এই যে দেখো না, কিছুক্ষণ আগে একটা বউ এসেছে। হ্যাঁ, বউ। হ্যাঁ। তাদের বউ কিছু দেখেছিস? না, কি করে জানবো কিন্তু এত রাতে মেজবাবু আর ছোট বাবু বলতে পারবো। মেজবাবু বলেছে অসম্ভব, এত রাতে কিছু যাবার সেটাই জবাবকে মাথা গরম করছিস কেন? আরে আমি জানতে দেবে এইদিকে। আরে বাবা, আমি কেমন করে জানবো? আরে কিছু বললেই বলছে আপনার দাদাকে একটু দেখে দিন, তার সাথে আমার দরকার আছে। আমার সাথে দরকার আছে? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, আজকে দাদার ফুলসজ্জা, তাই আজকে দাদার সাথে কোনো মতে দেখা করা যাবে না। কেন দেখা মানে বেঞ্চা? আমি তো তাকে বাড়ির ভিতরে নিয়ে কি, তুই তাকে বাড়ির ভেতর নিয়ে এসেছিস কেন? না নিয়ে কোনো উপায় ছিল না বেঞ্চা। সে আমার হাত ধরে ধরে অনুরোধ করে বললো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার দাদার সাথে একটি বার আমাকে দেখা করার সুযোগ করে দাও। তোমার দাদার সাথে দেখা না হলে আমার কি ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমার সাথে দেখা না হলে ক্ষতি হয়ে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ দাদা, হ্যাঁ দেখো, মেয়েদের আলোকে উপেক্ষা করে আমার দিদির অনুরোধ রক্ষা করতে আমি তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। কিন্তু আমি জানতে চাই মেয়েটিকে। তুমি আর জীবন সাথী, তুমি আর জীবন সাথী। তুমি এ তুমি আমার কি দেখালে? কেন দেখালে? এখন শ্বশুর তোমার বিয়ে হয়ে গেছে, আমি যে আমার অন্ধ বিশ্বাস নিয়ে পাগলের নিজের মতো তোমার কাছে ছুটতে ছুটতে এসেছিলাম। বলো না গো, বলো না, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? আরে দেখতে পাচ্ছেন না, হয়ে গেছে, এবং আজকেই তার ফুলসজ্জা। বকুল, কেন এসেছো তুমি এখানে? কেন এসেছো তুমি? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও বকুল, বেরিয়ে যাও। দাঁড়া ধ্রুব, আমি
জানতে চাই যে এই মেয়েটা আর কিসের প্রয়োজনে ও তোর সঙ্গে দেখা করতে এসেছে, আর কেনই বা তুই এত রাতে ওকে এখান থেকে চলে যেতে বলছিস? চুপ করার সিস্টার, বল আমার কথার উত্তর দে। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট। আজকে দাদা ফুলসজ্জা, সে না একজন অজ্ঞাত পরিচয় না মহিলার সাথে আমাদের বাড়ির এত কৌতূহলের কারণটা কি জানতে পারি? কারণ নিশ্চয়ই একটা আছে, নাহলে এত রাত্রে ভদ্র মহিলা দাদার সাথে দেখা করতে আপনারা কেন? বলো কথা বলো। তুমি তুমি কি ভদ্র মহিলাকে একদমই চিনতে পারছো না? সে আমার মানে ও আমার হ্যাঁ দেখো বাবু মশাইরা, আমি ওনার চাকরানি। ওই বাবু যখন আমাদের ঘরে থাকতেন তখন ওই বাবুর আমি সমস্ত কাজ কর্ম করে দিতাম। চাকরানি যদি তাহলে ধরুন বিয়ের কথা শুনি তুমি এমন করে হাহাকার করে কেঁদে উঠলে কেন? দুঃখে গো মা, দুঃখে। তুমি আমাকে মা বলে ডাকলে? কিন্তু দুঃখ না, তোমার কি সে কথা একটু খুলে বলো। ওই বাবু আমায় কথা দিয়েছিলেন বকুল, যেদিন আমার বিয়ে হবে সেদিন তুমি নিজে দাঁড়িয়ে থেকে উলুধ্বনি করবে, শাক বাজাবে। কিন্তু আজ আমার অজান্তে বাবুর বিয়ে হয়ে যাওয়ায় আমি যে ভীষণ দুঃখ পেয়েছি বাবু। শোনো শোনো শোনো, আমার তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে আমার দাদার ফুলসজ্জায় মাটি হয়ে যাবে। কাজেই গেট লস, এখান থেকে তুমি আসতে পারো। কিন্তু আপনারা তুমি যাবেন কোথায়? ওর এত রাতে যাওয়াটা ঠিক হবে না। তুমি এক কাজ করো মা, আজকে রাতটা এই বাড়িতে থেকে কাল সকালেই না হয়। না বাবা না, আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবেন না বাবা। আমি যে অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি বাবা, আমায় এই বাড়ি থেকে চলে যেতে বলবেন না। হ্যাঁ গো বাবা, আমি ওখানে যেমন চাকরানি হয়েছিলাম, এখানে আজকাল আমি চাকরানি হয়ে তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে, সংসার? না না, কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই, কেউ নেই। আজ আমি একা, আমি শুধু একা। তাই তো আপনাদের কাছে আমি হাত জোড় করে আমি ভিক্ষা চাইছি মা, আমাকে এ বাড়িতে একটু আশ্রয় দিন। আপনারা যা বলবেন আমি তাই করবো, যা খেতে দেবেন আমি তাই খাবো, যা যা করতে দেবেন আমি তাই করবো। শুধু দয়া করে এ বাড়িতে আপনারা আমাকে একটা আশ্রয় ভিক্ষা দেন মা, দয়া করে একটা আশ্রয়। অসম্ভব, দুজন কাজের লোক রাখার মতন বিলাসিতা আমাদের মতন ফ্যামিলিতে মানায় না। বাবু এর জন্য আমাকে একটা টাকাও মাইনে দিতে হবে আরে না? বাবা, কিন্তু পেটে কিছু তো খেতে দিতে হবে নাকি? আর তার জন্য তো কিছু খরচা আছে নাকি? এর মনে আমার মনে হয় এর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে দাদা, আর সেই উদ্দেশ্য পূরণ করার জন্যই ও এই বাড়িতে বিনে মাইনের চাকরানি হিসেবে থাকতে পারছে। এটা না জেনে শুনে একজন ভদ্র মহিলা সম্পর্কে এরকম কটু মন্তব্য করা ঠিক নয়। প্লিজ নক্ষত্র, তুমি চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না রে ভাই। বকুল, তুমি কেন এসেছো? তোমার আমার অতীতের সম্পর্ক আজ শেষ হয়ে গেছে বকুল। তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বকুল, তোমার আমার অতীতের সম্পর্কের টানে তুমি কোনোদিন এই বাড়িতে আসবে না বকুল, কোনোদিন তুমি এই বাড়িতে আসবে না। তুমি এই মুহূর্তে আমার কথা দেবে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। হবে না, ওই বাড়িতেই থাকবে। এবং কিন্তু নয়, ওর খাওয়ার জন্য যা খরচা হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না। আর উদ্দেশ্য অসৎ মহৎ সেটা বিচার করবো আমি। এই যে ভদ্র মহোদয়গণ, এবার দয়া করে আপনাদের এই বিচার সভাটা বন্ধ করবেন কি? একটু বলবো তুমি না, আমি একটা গায়া চাকরানিকে নিয়ে আপনারা যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে তাতে মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ের চাইতে এই চাকরানি পাওয়ার আনন্দটা অনেক বেশি। একটু আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছেন, তারা শুনতে
শয্যা, আমি কি তোমার জন্য এই ফুলশয্যার ঘরে সারা রাত ধরে অপেক্ষা করে থাকবো? না, ধ্রুব এক্ষুনি আমার সঙ্গে যাবে। মধুমণি, তুমি স্বামীর না মুখে আনলে? কেন স্বামীর না মুখে আনলে মুখে কি আমার ফুসকা পড়ে যায়? ফসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে স্বামীকে যে অসম্মান করা হয়। তাছাড়া তুমি কি জানো না বৌমা, মেয়েদের কাছে স্বামী হলো দেবতা। দেবতা? স্বামীকে দেবতা বলে ভাবে এই সমস্ত গায়ের মূর্খ শহরে মেয়ে। আমার কাছে স্বামী মানে বধূ। চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমাদের রুচি ও চরিত্রের সিলেবাসটাও তোমরা পাল্টে ফেলেছ। তাই তো তোমার মতো অসংখ্য উচ্চশিক্ষিতা উচ্চশিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর চাকরানি। আমি মৃত্যু সঞ্চয় শুয়ে শুয়ে আমি স্বপ্ন দেখতাম রে, যে আমি আমার ধ্রুবর বিয়ে দেবো, মনের মতো বউ মানবো। আমার কথা একটি ধ্রুব বিয়ে করলো, কিন্তু যাকে বিয়ে করে নিয়ে এলো আসলে সে বৌমা নয়, আসলে সে একটা বৌমা। সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, ওটা নিজেকেই আদায় করে নিতে হয়। আশা করি এরপর থেকে সম্মান দেওয়া বা নেওয়ার ব্যাপারে তুমি যথেষ্ট সচেতন থাকবে। আমাকে এইভাবে অপমান করার কারণটা কি? যথেষ্ট মনে হচ্ছে চাকরিটা। দাদা, তোমাকে আমি আগেও বলছি আর এখনো বলছি, আজকে এই মুহূর্তে এই চাকরিটাকে এই বাড়ি থেকে তাড়াও, নইলে কিন্তু এ সংসারে অশান্তির ঝড় বইবে, ঝড় বইবে, ঝড় বইবে, অশান্তির ঝড়, 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 ঝড়। আর আমি তোমাকে মাত্র 10 মিনিট টাইম দিয়ে গেলাম, আর এই 10 মিনিটের মধ্যে তুমি যদি আমার রুমে না আসো তাহলে কিন্তু তোমার বাবার সাত করে আনাই বৌমার সত্যি করে এরপরে তো তুমি চুপ করে থাকবে, কোনো কথাই কি তুমি বলবে না? বলার ভাষা আছে আজ আমার স্তব্ধ হয়ে গেছে রে ভাই। না বলার অব্যক্ত যন্ত্রণায় আমার ভেতরটা আজকে টুকরে টুকরে কাটছে। তুমি তোমার ফুলশয্যার ঘরে যাও বাবু। না বকুল, না, হতে পারে না বকুল। আমিও বলছি বড় দাদা বাবু, তুমি ফুলশয্যার ঘরে যাও। বৌদিমণি হয়তো আমার বেশি রেগে উঠবে, আবার তোমাকে অপমান করবে বড় দাদা বাবু। তাই বলছি তুমি ফুলশয্যার ঘরে যাও, ফুলশয্যার ঘরে যাও বড় দাদা বাবু, ফুলশয্যার ঘরে যাও। অসম্ভব, অসম্ভব। যার চরিত্রের সাথে আমার চরিত্রের কোনো মিল নেই, যার চরিত্রের সাথে আমার চাপটে বানায়, তাকে বিয়ে বলে স্বীকৃতি দেওয়া যায়, কিন্তু স্ত্রী বলে মেনে নেওয়া যায় না, যায় না। তোমার এই মহাসমস্যার কথা আর কেউ জানলো, আমি তো জানি। তাই সব জেনে বুঝে আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করে নেবে। ওগুলো সব স্ত্রীকে নাকি 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 এই ভালোবাসা। নক্ষত্র, নক্ষত্র, তোকে আমি কেমন করে বোঝাই রে ভাই? ওই অগ্নি সাক্ষী দেখা স্ত্রীর চেয়ে এই ভালোবাসার সিঁদুরের মূল্য আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। চুপ করো, চুপ করো। বকুল, 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 আমি অন্যায় করেছি বকুল। আমি তোমার ভালোবাসাকে নিষ্ঠুরের মতো তোমাকে খুন করেছি। তুমি আমাকে মারো বকুল। আমার কথা বলো না গো।
আমি যে তোমার স্ত্রী, তাই তো স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়াই তো স্ত্রীর একমাত্র কর্তব্য। তুমি ভেবো না গো, তুমি ভেবো না তোমার আমার সম্পর্ক একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ জানবে না। এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়েই থাকবো গো, আমি তোমার চাকরানি হয়েই থাকবো। তুমি যাও, তুমি যাও। আমি যাবো না, যাবো না, যাবো না। আমার মাথার দিক আমার কথা রাখো। তোমার তোমার এ তুমি কি করবে? তোমার তুমি পড়ে তুমি যাও। বেশ বেশ, তবে তাই হোক বকুল। তোমার এই অশ্রু দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস। তোমার কান্নার সুর দিয়ে লেখা হোক আমার বিয়ে নতুন সারায়ের আর তোমার বুক ফাটা আকার, তোমার বুক ফাটা আকার হোক আমার নতুন জীবন চলার কারণ এটা যে আমার শ্বশুরের নারী জীবনের একমাত্র স্বর্গ। সেই স্বর্গে দাঁড়িয়ে চোখের জল ফেললে এই সংসারের যে অমঙ্গল হবে। কারণ আর কেউ না জানলেও একমাত্র ঈশ্বর জানে যে সংসারের সঙ্গে আমার কিসের সম্পর্ক আছে। আমার জীবন জন্ম কষ্ট দেবে না, সব আমি